2026 বিধানসভা নির্বাচন, যেখানে পাখির চোখ করে ভোট করা হবে এবং সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। তার আগে দেখা গেল এসআইআর নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড়, এবং জ্যান্ত ভোটার মৃত ভোটার দেখানো হচ্ছে, মৃত ভোটারকে জ্যান্ত ভোটার দেখানো হচ্ছে, যেভাবে এসসি এসটি থেকে আরম্ভ করে মতুয়াদের নাম বাদ যাচ্ছে। কি মনে করছেন কতটা ফেয়ার ইলেকশন হবে 2026 বিধানসভা নির্বাচন? দেখুন, আমার তো মনে হয় না যে যেভাবে প্রথম থেকে এসআইআর নিয়ে রাজনীতি হলো, এটা হওয়া উচিত ছিল না। এতে পশ্চিমবাংলার যে অসম্মান, যে মানে সম্মান নষ্ট হলো বাইরের রাজ্যের কাছে আমাদের বাংলার লোকের, এটা অনভিপ্রেত ছিল। আমি মনে করি যে এসআইআর নিয়ে প্রথম থেকেই যদি সরকার প্রশাসনের লোকজন সহযোগিতা করত, এই যে মৃত ভোটার জীবন্ত হয়ে গেছে, জীবন্ত ভোটার মৃত হয়ে গেছে, এইগুলো কিন্তু অনেকটাই দোষ বিএলওদের। কারণ বিএলওরা ভুলভাল, আমি যেটা শুনেছি, ভুলভাল আপনার আপলোড করেছে, সাদা কাগজ আপলোড করেছে রেকর্ডের পরিবর্তে, যার ফলে বহু লোক বাদ গেছে। যেমন আজকেই কথা হচ্ছিল যে অনেক শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব লোক নদিয়া ডিস্ট্রিক্টে বাদ গেছে। আমি সেই ব্যাপারে ওখানকার লোকাল লোকদের জানতে চাইছিলাম। তারা 2002-এর এখানে আসেনি, 2002-এ ভোটার লিস্টে তাদের নাম ছিল না, পরে এসছে। তো সিএ ফর্ম ফিল আপ করলে অসুবিধাটা কী ছিল? এই সিএ ফর্ম ফিল আপ করা নিয়ে আননেসেসারি রাজনীতি হলো। যারা সিএ ফর্ম ফিল আপ করেছে তাদের ভোটার লিস্টে নাম উঠেছে, যারা সিএ ফর্ম ফিল আপ করেনি তাদের ভোটার লিস্টের অনেকের নাম ওঠেনি। তবে আমি মনে করি ভোট কিন্তু আপনার এই মেতে হচ্ছে না। কারণ যেভাবে 60 লক্ষ লোকের যে ডিসক্রিপেন্সি রয়েছে, যেটা ডাউটের মধ্যে রেখেছে, তাদের মধ্যেও কিছু ভুলভাল হবে। অনেকের ধরুন স্বামীর নাম এক, সেখানে পিতার নাম লিখে বসে আছে। আজকেই দেখছিলাম অনেকগুলো। আমার মনে হয় যে আমরা যদি শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু অন্তত ইঙ্গিত দেবে সরকারের উন্নয়নের। জনগণ কতটা সমর্থক, কতটা সাপোর্ট করে, সেটা যেমন বোঝা যাবে যদি ফ্রেশ ইলেকশন করতে দেওয়া হয়। কারণ ফ্রেশ ইলেকশন তো হয় না, এটা তো অস্বীকার করার নেই। আমরা দেখেছি ফ্রেশ ইলেকশন হয় না পশ্চিমবাংলায়। সেই বামফ্রন্টের আমল থেকেই এইটা চলে আসছে, বামফ্রন্টের শেষের দিক থেকে। তো স্বাভাবিকভাবে যদি ফ্রেশ ইলেকশন হয় অনেক কিছু বোঝা যাবে। মানে রিপোর্ট কার্ড, সরকারের রিপোর্ট কার্ড সঠিকভাবে জানতে পারা যাবে। সরকার কতটা ডেভেলপমেন্ট করেছে, না ভাতার রাজ্য করেছে, সেটা জানা যাবে। সরকার তো অ্যাকচুয়ালি তো আর সরকারি চাকরি বাকরি নেই। এখন লক্ষ লক্ষ ছেলে, ধরুন 1 কোটি লোক ভাতার জন্য অ্যাপ্লাই করেছে, 85 লাখ লোক মানে ভাতার জন্যে ওই যুবসাথীতে অ্যাপ্লাই করেছে, 85 লাখ লোক আর বাইরে আছে। যেমন আমার ছেলেরা অ্যাপ্লিকেশান করেনি, বলেছে ওরকম ভাতা নেব না। ঠিক আছে, নেব না ভাতা। আমার ছেলে বলেছে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এইসব যে সমস্ত, এগুলো নেওয়া উচিত না সরকারের কাছে। কিন্তু গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের তো কিছু করার নেই। সরকার আমাদের ট্যাক্সের টাকা বা অন্যান্য কিছু খাতের টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। তা না হলে ধরুন সরকার ডিক্লেয়ার করলো যে এপ্রিল মাসে পাওয়া যাবে যুবসাথীর টাকা একসাথে, হঠাৎ করে বলে দিল যে না, প্রথমে বলেছিল আগস্টে পাওয়া যাবে, তারপরে বললো এপ্রিলে পাওয়া যাবে, তারপরে এখন গত পরশু দিন বোধহয় বলে দিল যে না, কাল থেকেই দেওয়া হবে। তো এটার মানে হচ্ছে সরকারের যে আচরণ, সেই আচরণটা কিন্তু খুবই অন্যায়। এই যেমন দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, সেনাবাহিনীর প্রধান, সেই ভদ্রমহিলা একজন আদিবাসী। সেখানে দিদিমণি বলছেন যে
যখন তখন আসবে, আমাদের মন্ত্রীদের কাজ কাম নেই, তাকে রিসিভ করতে যেতে হবে। এটা একটা শিষ্টাচার, এটা একটা কালচার, ওনার কালচারে উনি বলছেন। কিন্তু আমরা যেভাবে পড়াশোনা করেছি, সেই পড়াশোনায় বলে দেশের রাষ্ট্রনায়ক প্রধান যদি আসে, ভারতের 1 নম্বর যে নাগরিক যদি আসে, অন্তত মন্ত্রীরা গিয়ে এয়ারপোর্টে রিসিভ করা উচিত, বা কোনো একটা জায়গায় গিয়ে তার সঙ্গে দেখা করে নেওয়া উচিত। সেটা না করে সেই অন্যায়টাকে উনি বলছেন যে না, এটা ঠিকই আছে, যখন তখন আসবে। যখন তখন উনি কতবার এসছেন পশ্চিমবাংলায়, রাষ্ট্রপতি কতবার এসছেন, মানে ডেলি ডেলি আসেন, তাহলে আমি কি ডেলি ডেলি করবো? এটা ঘটনা। আর দেখুন প্রচুর এই ক্লাবকে যেমন দিচ্ছে, আবার এই আপনার কসবাতে একটা 4 কাঠা জায়গা, একটা সংস্থার জায়গা, একটা মন্ত্রীর ঘনিষ্ঠ লোক দখল করে রেখেছে, সেটা বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে। এটা সংস্থার জায়গা, যারা সোশ্যাল ওয়ার্ক করবে। আমি বলেই রাখি, পশ্চিমবঙ্গ সভাসুন্দর সমিতি, ওয়েস্ট বেঙ্গল সভাসুন্দর সমিতির 4 কাঠা জায়গা আছে। সেই জায়গাটা তারা ভোগ দখল করতে পারছে না, সেই সংস্থা সেটা দখল করে রেখেছে পার্টির লোক, কসবার মতো জায়গা, যেটা একটা লোক দান করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে আমাদের আমাদের সেই জায়গায় বুঝতে হবে যে এই সংস্থায় যারা আছে তারা নিশ্চিত এই সরকারকে সাপোর্ট করবে না। তাই আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবসাথী বলুন, আমার বিশ্বাস এটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে। মানে এইটা কিন্তু বুমেরাং হবে। লক্ষ্মীর ভাণ্ডার নেবে প্রচুর লোক, যুবসাথীর টাকা নেবে, কিন্তু ভোট এই সরকারকে দেবে না আমার মনে হয়। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে এরকম একটা জায়গায় কিন্তু যাচ্ছে। সরকারের আশু পরিবর্তন দরকার মানসিকতার। এটা ঠিক হচ্ছে না, সব ব্যাপারে বিরোধিতা করা কোনো যুক্তি নেই। তাহলে কি মনে করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হলে ভালো হয়? দেখুন, যদি ভোট করাতে হয়, প্রপার ভোট। আজকে সকালেই আমরা মর্নিং ওয়ার্কে যাই, তাদের তৃণমূলের একজন সমর্থক, তিনিও আমাদের সাথে হাঁটেন, অ্যাডভোকেট মানুষ, তিনি বললেন ভোটটা তো আমরা করাবো। হ্যাঁ, যাই হোক, ভোট তো আমরা করাবো, সে আমরা করে নেব। ছেলের ভোট মেয়ে দেবে কি মেয়ের ভোট ছেলে দেবে আমরা বুঝে নেব, এটা বললেন উনি। তো বুঝতেই পারছেন, এসব বন্ধ করতে গেলে রাষ্ট্রপতি শাসনই দরকার। রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হবে না। আচ্ছা দাদা, আপনারা রেলের কর্মচারী এসটি ওবিসির জন্য কতটা হেল্প করছেন? দেখুন, আমাদের কাছে এসসি এসটিদের দেখতে পাচ্ছেন ফাইল, একের পর এক কেস। আমরা নিয়ম অনুসারে প্রথমে ব্রাঞ্চ অফিসারকে জানাই, ব্রাঞ্চ অফিসার যদি না করে সেটা ডিআরএম লেভেলে জানাই, যদি হেডকোয়ার্টারে হয় তখন আমরা জিএম লেভেলে, সিপিও লেভেলে জানাই, এবং জিএমের সাথে ইনফরমাল মিটিংয়ের এজেন্ডা হিসেবে মেন বার্নিং ইস্যু আমরা তুলে ধরি এসসি এসটিদের ক্ষেত্রে। বছরে আমাদের 3টে মিটিং হয়, ইনফরমাল মিটিং। আর সারা বছর তো আমরা যখন ইচ্ছা তখনই দেখা করতে পারি, এই সুযোগ আমাদের রয়েছে। আমাদের অর্গানাইজেশন কোনো কেস এলে আমরা সেই কেস নিয়ে আমরা রিপ্রেজেন্টেশন করি এবং সেটা নিয়ে লাস্ট পর্যন্ত লড়াই করি। এসসি এসটিদের পোস্টে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। থ্যাংক ইউ স্যার।